কাবলিপুর গ্রামের রহস্যময় এই কবরখানার পাশে আজ প্রায় বহু যুগ হলো নাসির তার চায়ের দোকান চালিয়ে আসছে। কিন্তু রাতের বেলায় কেউ তার চায়ের দোকানে চা খেতে আসে নাকি তার সন্দেহ। আজকের চাটা স্পেশাল বানাতে হবে। আজকে আদাব খান আমার দোকানে চা খেতে আসবেন বলেছেন। দূর থেকে কতকগুলি শেয়ালের ডাক ভেসে এলো। হঠাৎ দেখা গেল অন্ধকারের মধ্য থেকে একটা চাদর মুড়ি দেওয়া লোক নাসিরের দোকানের দিকে এগিয়ে আসছে। লোকটির দেহাকৃতি বিশাল, সাধারণ মানুষের চাইতে লম্বায় প্রায় দ্বিগুণ। অন্ধকারের মধ্যে হাঁটতে লোকটার কোনো সমস্যা হচ্ছে না। লোকটা ধীরে ধীরে চলে এলো নাসিরের দোকানে। আরে আসুন আসুন খান মিয়া আসুন, আপনার জন্যই স্পেশাল চা তৈরি করছিলাম। হ্যাঁ বসেন বাবু, এই গরিবের দোকানে মাঝে মাঝে আপনার পায়ের ধুলো পড়লে সত্যি খুব ভালো লাগে। আর কতক্ষণ লাগবে চা বানাতে নাসির? বেশিক্ষণ না, হয়ে গেছে বাবু, শুধু আর একটু ফুটলি নামিয়ে দেব। আপনার চায়ের স্বাদ আমি তো আর নিতে পারবো না। আজকে আমি বেশিক্ষণ বসতে পারবো না, আমাকে অন্য জায়গায় যেতে হবে একবার। আপনি তো দুদিন অন্তর একই কথা বলেন, আপনি কোথায় যান বলুন তো, আমি কি জানতে পারি? আমার কিছু লোকানো সম্পত্তি আছে, সেগুলো কি আমি দেখতে যাই। তাই নাকি? তা কোথায় আছে সে সম্পত্তি? এই কথা শুনে আদাব খাঁ অট্টহাসি করে উঠল। তারপর বলল, তোকে তো আমি আগেই বলেছি, যদি তুই আমাকে খুশি করতে পারিস তাহলে তোকে আমি সব সম্পত্তি দিয়ে দেব। কিন্তু তুই জানিস আমাকে তার আগে কি দিতে হবে। সুযোগ পেলে আপনাকে অবশ্যই খুশি করব খান সাহেব। এখন এই নিন, চাটুকু খেয়ে নিন। আদাব খাঁ চাদরের ভেতর থেকে হাত বাড়িয়ে চায়ের কাপটা নিল। তার গায়ের চামড়া ক্ষতবিক্ষত, হাতের নখ লম্বা, তীক্ষ্ণ, ধারালো। সৌভিক তার বন্ধুর সাথে পরিকল্পনা মতো সেদিন সকালে জামা কাপড়ের ব্যাগ গুছিয়ে বেরোতে যাচ্ছে। এমন সময় তার মা এসে বলল, বাবা সৌভিক, এবারে না গেলেই নয়। আমার না খুব একটা ভালো লাগছে না। কেন, তোমার আবার কি হলো? শরীর খারাপ করছে নাকি? না রে বাবা, আমি না কালকে রাত্রে একটা দুঃস্বপ্ন দেখলাম, তাই সকাল থেকেই মনটা কুডাকছে। মা, আমি যদি এখন না যাই তাহলে কখন যাব বলো দেখি? এই তো মাঝে মাঝে অফিসে ছুটিগুলো পাই বেড়াতে যাওয়ার জন্য। এখন যদি তুমি বারণ করো তাহলে কি করে হবে বলো দেখি? এবারটা অন্তত যাস না, পরের বার তোরা যাস, আমি কিচ্ছু বলবো না। না মা, তোমার কথা রাখা আমার পক্ষে সম্ভব হলো না। আমার বন্ধু ওদিকে অপেক্ষা করবে আমার জন্য। আমি চললাম মা, তুমি সাবধানে থেকো। সৌভিক হাতের ঝোলা ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। তারা যখন কাবলিপুর গ্রামে এসে পৌঁছালো তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। প্রত্যন্ত স্টেশনে নেমে তারা একটা গরুর গাড়ি পেল। সেই গরুর গাড়িতে চেপে তারা গ্রামের মধ্যে যেতে থাকলো। এখান থেকে গ্রামটা কত দূর গারোয়ান? এখান থেকে আধ ঘন্টার পথ। আপনাদিকে আমি নাসিরের চায়ের দোকানের সামনে নামিয়ে দিয়ে চলে আসবো। ভেতরের রাস্তা ভালো না। সেটা বলে হয় নাকি? আমরা কি রাস্তা চিনি? রাস্তা চেনেন না বললে হবে? তাহলে আপনারা কেউ না চিনে কি এখানে চলে এসেছেন? হ্যাঁ রে কুণাল, কথাটা তো ঠিকই বলেছে। তুই যে আমাকে বললি দূর সম্পর্কের এক জ্যাঠামশাইয়ের বাড়ি আছে ওখানে। আপনি কার কথা বলছেন? জীবন মুকুজ্জে। ও মুকুজ্জে বাড়ির কেউ এখানে থাকে না, সবাই শহরে উঠে চলে গেছে। এই যা রে, কেস খেয়েছে, এখন কি হবে? মা তাহলে ঠিকই বলেছিল, আজকে গেলে আমাদের বিপদে পড়তে হবে। এখন কি হবে? রাতে ফেরবার ট্রেনও তো নেই। কোনো চিন্তা করতে হবে না বাবু, আপনারা নাসিরের চায়ের দোকানে রাতটা কাইটা দেবেন, তারপর কালকে ভোরে না হয় আপনারা ট্রেনে করে বাড়ি চলে যাবেন। কথা বলতে বলতে তারা দূরে একটা ঘুমটির মতো চায়ের দোকান থেকে টিমটিমে বাতির আলো ভেসে আসতে দেখল। গারোয়ান তাদেরকে সেখানে নামিয়ে দিয়ে চলে গেল। দুই বন্ধু হাঁটতে হাঁটতে নাসিরের দোকানের সামনে এলো। আপনারা নতুন নাকি এ গ্রামে? বিরাট বিপদে পড়ে গেছি দাদা, তাই প্রথমেই অনুরোধ করছি আজকে রাতটা অন্তত তোমার দোকানে থাকতে দিতে হবে। মানে ঠিক বুঝতে পারলাম নিকো। তখন তারা তাদের বিপদের কথাটা খুলে বলল। নাসির বলল, কিন্তু আপনারা কি এখানে থাকতে পারবেন? আপনারা শহুরে মানুষ। ও কথা বলো না দাদা, বিপদে পড়েছি। এখন তুমি যদি আমাদিকে না করো তাহলে যে কোথায় যাব বুঝতে পারছি না। ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন তখন আপনারা থাকুন এখানে, আমার কোনো অসুবিধা নেই। তবে রাতটা কিন্তু পাউরুটি খেয়ে থাকতে হবে, কেমন? রাত তখন গভীর। পথপরিশ্রমে কুণাল আর সৌভিক
নাসিরের দোকানের একটি খাটিয়ায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। মঞ্জুরপাড়া গ্রামের একেবারে ধারে ছিল এক বুড়ির ঘর। বুড়ির ঘরের পিছনে ছিল এক তেঁতুল গাছ। বুড়ি তেঁতুল গাছে অনেক তেঁতুল ধরেছিল, কিন্তু বুড়ি ছিল কিপটে। প্রতি বছরের মতো এবারও গাছে কত তেঁতুল হয়েছে, এই তেঁতুল কাউকে দেব না। আহা, তেঁতুল দেখলেই পরানটা জুড়িয়ে যায়। আরে বুড়িমা, তোমার গাছে দেখছি আগের চেয়ে বেশি তেঁতুল হয়েছে। বেশি না ছাই, এবার যা তেঁতুল হয়েছে কি আর বলবো। এত কম তেঁতুল কোনোদিনও আমার গাছে হয়নি। তা আমাকে দুটো তেঁতুল দাও না বুড়িমা, কতদিন তেঁতুল মাখা খাই না। না না না, ও কথা মুখেও আনিস না। যা তেঁতুল হয়েছে এখান থেকে তোকে দিয়ে দিলে আমি কি খাবো? তোর মাথা। কিন্তু তুমি তো তেঁতুল খাও না বুড়িমা। চুপ কর, আমার তেঁতুল তোকে আমি দেব না, এটাই আমার শেষ কথা। বুড়ি ছিল অনেক কিপটে। তেঁতুল গাছে এত এত তেঁতুল থাকা সত্ত্বেও সে কাউকে একটা তেঁতুলও খেতে দিত না। নিজে তো কোনো তেঁতুল খেতও না, আবার কেউ চাইলে তাকেও দিত না। মা, ও মা, আমার জন্য তেঁতুল এনেছো? না রে মা, বুড়িটা যে কিপটে আগেই বলেছিলাম, শুধু শুধু গিয়ে অপমানিত হব। কিন্তু মা, আমার যে অনেক তেঁতুল খেতে মন চাইছে। দাঁড়া না, বাবা আসুক, তোর বাবাকে বাজার থেকে বুড়ির গাছের চেয়ে আরো মিষ্টি তেঁতুল এনে দিতে বলবো। টুম্পা অনেকদিন ধরেই বুড়ির গাছে তেঁতুল খাওয়ার জন্য তার মাকে বলে আসছিল, কিন্তু তার মা গিয়ে বুড়ির কাছে তেঁতুল চাইলে বুড়ি অপারগতা জানায়। জানিস জমিলা, আমার না অনেক তেঁতুল খেতে ইচ্ছে করছে, আর বুড়ির গাছেও অনেক তেঁতুল ধরেছে। তাতে কি, গাছে পাকা বেল দেখে কাকের কি লাভ? বুড়ি তো আমাদের আর খেতে দেবে না। বুড়ি যা কিপটে। তবে আমি চাইলে চুরি করতে পারি। কিন্তু কি করে চুরি করবি? তুই তো গাছে উঠতে পারিস না, আর আমিও তো উঠতে পারি না। আমার জানা মতে নিশান গাছে উঠতে পারে। কিরে, তোরা আমার নামে কি বলছিস? জমিলা আর টুম্পা নিশানকে বুড়ির ডালের তেঁতুলের কথা বলে। চল চল, আর দেরি করছিস কিসের জন্য? আহা, তেঁতুলের কথা বললেই জিভে জল চলে আসে। এরপরে তারা তিনজন মিলে বুড়ির তেঁতুল গাছের সামনে আসে। বুড়ির ডালে তেঁতুল ঝুলে, খাবো আজ মজা করে। ওরে বাপরে, একটা তেঁতুল গাছে এত তেঁতুল কি করে ধরে? বুড়ির ডালে তেঁতুল ঝুলে, খাবো আজ মজা করে। ছড়া পরে কাটিস। এই নিশান, তাড়াতাড়ি তেঁতুল পার। এত সুন্দর ঝলমলে তেঁতুল আমার যে আর তর্স হয়েছে না রে। এতই যখন বলছিস তাহলে আমাকে কেন এনেছিস? তোরা একা একাই পেরে খেতি। টুম্পা, নিশান, নিজেদের মধ্যে ঝগড়া না করে তেঁতুল নিয়ে চল। বুড়িমা দেখে ফেললে আর উপায় নেই। বুড়ি তার ঘর থেকে ওদের কথা শুনে ফেলে। এই ভর দুপুর বেলা আমার তেঁতুল গাছের সামনে কে রে? কার এত বড় সাহস তেঁতুল গাছ থেকে তেঁতুল চুরি করছে? দাঁড়া দাঁড়া পাজির দল, তোদের একদিন কি আমার একদিন। বুড়িমা একটা লাঠি নিয়ে তাদের কাছে আসতে থাকে। এদিকে তারা সবাই তেঁতুল নিয়ে দৌড় দেয়। দাঁড়া দাঁড়া বলছি, আজ তোদের একদিন কি আমার একদিন। ধরতে পারলে পিঠের চাল তুলে নেব। বুড়ির ডালে তেঁতুল ঝুলে, খাবো আজ মজা করে। দাঁড়া, একটুখানি দাঁড়া, আমার কাছে তেঁতুল তোকে খাওয়াচ্ছি। ওরা তিনজন যখন দৌড়ে পালিয়ে যাচ্ছিল, বুড়িও তাদের কিছু কিছু লাঠি নিয়ে তাড়া করতে থাকে। এদিকে বুড়ির ঘরের এক কোণা থেকে একটা চোর বলে, বুড়ির ডালে তেঁতুল ঝোলে, খাবো আমি আজ মজা করে। যাই, বুড়ি তো নেই, এই ফাঁকে তেঁতুলগুলো পেরে নিয়ে যায়। বুড়ির ডালে তেঁতুল ঝোলে, খাবো আমি মজা করে। বুড়ি যখন ওদের তিনজনকে তাড়া করছিল, এই ফাঁকে বাড়ি খালি পেয়ে চোর বেটা বুড়ির গাছে তেঁতুল পাড়তে থাকে। তারপরে বস্তায় ভরে নিয়ে যেতে থাকে। বুড়ির ডালে তেঁতুল ঝোলে, খাবো আমি মজা করে। ওদিকে বুড়ি ওদের ধরতে না পেরে হাঁপিয়ে ওঠে।
পারলাম না তোদের ধরতে। তাতে কি হয়েছে? আর একদিন যদি দেখি আমার তেঁতুল গাছের তেঁতুল চুরি করছিস, তাহলে গ্রামের মণ্ডলের কাছে বিচার দিব, এই বলে দিলাম। এরপর বুড়িমা বাড়ি ফিরে যেতে থাকে। দুই বোনের যত্নে ধীরে ধীরে কলা গাছ বড় হয়ে গেল। ওরা ওদের সুখ দুঃখ সব কলা গাছের সাথে ভাগ করে নিত। কলা গাছও যেন পাতা দুলিয়ে ওদের সব কথা শুনতো।